নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পগুলোকে লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে ভালো ভালো গল্প পড়বেন, গল্প শুনবেন। আজকে আমি পড়ব নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প পরোক্ষ। মাসিমার বাসায় থেকে দেবব্রত বিয়ে পড়ে আর বাড়ির এক দঙ্গল ছেলেমেয়ের তত্ত্বাবধান করে। তার কর্তৃত্বের চোটে ওরা অস্থির, ভয়ে থরথর। কেউ যদি গোলমাল করলো, কি অবাধ্য হলো কথার, দেবব্রতের দোহাই পারলে তখনই সে চুপ করবে। মাসিমার কোলের বছরখানেকের ছেলে নন্তু থেকে মাসিমার যা স্নেহলতার বড় মেয়ে পারুল, দেবব্রতের ভয় সমান তটস্থ। দেবব্রতের ইচ্ছেই ওদের ইচ্ছা, দেবব্রতের শখেই ওদের শখ। পড়া না পারলে কি কথা না শুনলে সকলকেই সমান শাস্তি বিধানের ব্যবস্থা। 5 বছরের টুনুকে কষে দুগালে চড় লাগায়, পারুলকেও তেমনি চুল ধরে টেনে চড় লাগাতে সংকোচ করে না। 5টা আঙুলের চিহ্ন পারুলের গালে জল জল করতে থাকে আর অপমানে ছলছল করতে থাকে চোখ। স্নেহলতা কখনো কখনো অসন্তুষ্ট যে হন না তা নয়, কিন্তু কিছু বলেন না। তার হয়ে বলেন সুহাসিনী, আহ কি আরম্ভ করেছিস দিবু, ও তো বড় মেয়ের গায়ে কথায় কথায় হাত তুলতে তো লজ্জা করে না। প্রত্যুত্তরে দেবব্রত ধমক দেয়, তুমি চুপ করো তো মাসিমা, বড় বড় বলে ওকে মাথায় তুলতে হবে নাকি? একেই তো মাথায় ওর কিছু নেই, তারপর সবাই মিলে যদি ওকে এমন আশকারা দাও, ওর কোনো কালেই কিছু হবে না। বয়সে বড় হলেই বড় হলো। শিলা, গীতা, রানু, ওদের এক দাঁতের বুদ্ধিও কি ও রাখে? প্রভুত্ব শুধু যে দেবব্রত ছেলে মেয়েদের ওপরেই তা নয়, অন্য সকলের ওপর প্রভাবও তার অপ্রতিহত। দেবব্রতের মেসোমশাই সন্তোষবাবু মাস অন্তে মাইনের টাকাটা ফেলে দিয়েই খালাস। সংসারের আর কোনো খোঁজখবর রাখেন না। অবশ্য ঘরেই তিনি থাকেন, কিন্তু সে তার লাইব্রেরি ঘরে। যতক্ষণ বাড়ি থাকেন বইয়ের পাতায় থাকে তার চোখ। তার ভাই পরিতোষের স্বভাব ঠিক উল্টো। বাড়িতে যতক্ষণ থাকেন হাঁক ডাকে সবাইকে অস্থির করে তোলেন, কিন্তু বাড়িতেই তিনি প্রায় থাকেন না। অফিসের পর সভা সমিতি, রাজনীতিতে তার সময় কাটে। সুতরাং কর্তৃত্বটা প্রায় দেবব্রতের হাতে এসেই পৌঁছেছে। মাসিমার সে ডান হাত, পরামর্শ, বিধি ব্যবস্থা সবই প্রায় তার দেবব্রতের সঙ্গে। দেবব্রতের রাগ যেমন প্রচণ্ড, অনুরাগও তেমনি প্রবল। রান্না একেবারেই অখাদ্য হয়েছে, খেতে বসে স্নেহলতার মুখের ওপর কথা বলতে সে কিছুমাত্র ইতস্তত করে না। আবার মন যখন খুশি থাকে তখন হয়তো তার বাটনাই বাটতে গিয়ে বসে। সিনেমায় যাওয়ার জন্য এমনভাবে টানাটানি করে যেন দেবব্রতের কাছে নিতান্তই তিনি শিশু। কর্তৃত্ব করে যখন এমনিভাবে দিন কাটছে, একদিন শোনা গেল পরীক্ষার মাস 3 বাকি। ভাঙাচোরা জিনিসপত্র সরিয়ে চিলে কোঠার ছোট্ট ঘরটুকু পড়বার জন্য দেবব্রত ঠিক করে নিল। কঠিন কৃচ্ছ সাধনের জন্য প্রস্তুত হলো মনে মনে। প্রতিজ্ঞা করল এই 3 মাস আর ঘর থেকে বেরোবে না। পাঠ্যপুস্তকের স্তূপের মধ্যে মগ্ন হয়ে থাকবে বাল্মীকির মতো। উদ্যোগ আয়োজনের অন্ত রইল না, কিন্তু ব্যাপারটা যত সহজ ভাবা গিয়েছিল তেমন সহজ হলো না। দেবব্রতকে ছাড়া কারোর চলে না এ কথা সে জানতো, কিন্তু কারোকে ছাড়া তারও যে চলে না তা যেন দেবব্রত এই প্রথম টের পেল। চিলেকোঠার সংকীর্ণ দেওয়ালের মধ্যে তার দম বন্ধ হয়ে আসতে চায়। বইয়ের পাতায় কিছুতেই মন বসতে চায় না। সেই দিন রাত্রে পড়ায় কিছুতেই মন লাগছিল না। চোখে পড়ছিল নারকেল গাছের পাতার ফাঁকে ফাঁকে কতকগুলি নীল তারা জ্বলজ্বল করছে আকাশে। দেবব্রত ধীরে ধীরে উঠে এলো। ছাদে কিছুক্ষণ পায়চারি করলো। নিচে ছেলেমেয়েদের মতলব আর একগুঁয়েমির কোন্দল শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে মাসিমার গলা, এই ডাকবো দেবব্রতকে, ডাকবো? আত্মতৃপ্তিতে মুচকি হাসলো দেবব্রত। কদিন এই সংসার থেকে সে যেন বিচ্ছিন্ন হয়ে আছে, সম্পূর্ণ আলাদা। হঠাৎ মনে হলো পারুল, শিলা ওরা কি করছে? ওদের খোঁজও দেবব্রত কদিন ধরে নিতে পারে না। ওদের ঘরে পড়ার শব্দ তো শোনা যাচ্ছে না।
আস্তে আস্তে দেবব্রত পারুলদের ঘরের দোরের কাছে এসে দাঁড়ালো। টুনু বসে বসে ঝিমোচ্ছে। শিলা আর বিনা টান টান হয়ে শুয়ে পড়েছে মাদুরের ওপর। ধৈর্যের সঙ্গে দেবব্রত ক্রোধ চেপে রাখে। শাস্তির ব্যবস্থা হবে একসঙ্গে। পারুলটা কোথায়? ও করছেটা কি? বাইরে থেকেই অনুসন্ধানী দৃষ্টি নিয়ে দেবব্রত তাকে আবিষ্কার করতে চেষ্টা করল। উত্তরের দেওয়াল ঘেঁষে ছোট একটা ড্রেসিং টেবিলের সামনের চেয়ারটার ওপর পারুল বসেছে পা ঝুলিয়ে। বেনিটা বুকের ওপর নাড়ছে অন্য মানুষের মতো। একবার তাকাচ্ছে আয়নার দিকে, আর একবার দেখছে নিজেকে। আয়নায় ওর চোখেরও ছায়া পড়েছে সুন্দর, ঈষৎ সলজ্জ দুটি চোখ। এক মুহূর্ত দেবব্রতর মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। এই যেন সে পারুল নয় যাকে ভূগোল আর ব্যাকরণ কৌমুদি মুখস্থ করায় দেবব্রত। পড়া না পারলে যাকে চুল ধরে টেনে কষে চড় মারতে তার কোনো সংকোচ হয় না। দেখতে দেখতে অদ্ভুত লোভে আর ভয়ে দেবব্রতর বুক কেঁপে ওঠে। যেমন এসেছিল আস্তে আস্তে তেমনি ফিরে যায়। তাড়াতাড়ি গিয়ে বই খুলে বসে, কিন্তু বইয়ের পাতায় মন আর বসে না। অদ্ভুত আজগুবি সব কল্পনা মনে আসে, আর মাঝে মাঝে যখন সতর্ক হয়ে ওঠে তখন ভাবে ছিছি। কিন্তু ছি দিয়ে ঠেকিয়ে রাখা যায় না এসব ভাবনা। ভাবতে ভালো লাগে, ভাবতে কি চমৎকার লাগে। রঙিন তুলির পোঁচ পড়েছে যেন মাটির প্রতিমায়, ঢেকে গেছে চিরদিনের সাধারণ মেটে রং। কিছুক্ষণ পরে খাওয়ার ডাক পড়ল। খেতে গিয়ে আজ আর কোনো কথা বলল না দেবব্রত। আলোচনায় সমালোচনায় মুখর হয়ে উঠল না রান্নাঘর। সুহাসিনী কি সম্বন্ধে যেন পরামর্শ জিজ্ঞাসা করলেন। দেবব্রত জবাব দিল অন্য মানুষের মতো। ছেলে মেয়েগুলি দেবব্রতের উপস্থিতি সত্ত্বেও কি নিয়ে যেন একটু একটু আপত্তি করছে মৃদুস্বরে, কিন্তু সেসব কথায় দেবব্রত একটুও কান যাচ্ছে না। নিজের মনে মনে তার কথোপকথন চলছে। পরের দিন দেবব্রত তার ছাত্রছাত্রী বাহিনীকে ডেকে পাঠালো। সুহাসিনী বললেন, আবার ওদের কেন দিব? তোর না পরীক্ষা, তো নিজের পড়াই পড় এখন তুই। কিন্তু দেবব্রত সে কথায় কান দিল না। শিলা, বিনা, বিমল, টুনু ওদের সবাইকে একে একে কদিনের পড়া জিজ্ঞাসা করলো। তারপর বলল, আচ্ছা যা তোরা। ওরা চলে গেল। পারুল একা রইল দাঁড়িয়ে। দেবব্রত এক মুহূর্ত চুপ করে রইল। ভয়ে তার বুক কাঁপছে কালকের মতো। তারপর বলল, আচ্ছা যা তুই, আর এক সময় পড়া ধরবো। পারুল অবশ্য বাঁচল, কিন্তু আজ সে ভালো করে পড়া তৈরি করে এসেছিল। এমন নিষ্কৃতিতে যেন আনন্দ নেই। একা একা যত জল্পনা কল্পনা করেছিল এতক্ষণ, তা কোনো কাজে এলো না। যা ভাবা যায় তা বলা যায় না। অনেক ক্ষেত্রে দূরত্বের বাধায়, অপরিচয়ের বাধায় দেবব্রতকে ফিরে আসতে হয়েছে। কিন্তু আজ বাধা পড়ল অন্য রকমের। এ বাধা অতি পরিচয়ের। দেবব্রতর মনে হলো এই বাধাই সবচেয়ে দূরতিক্রম্য। নানা ছুতো করে দেবব্রতকে কাছে ডাকলো, কতবার গায়ের সঙ্গে ঠেকে গেল গা। কিন্তু দেবব্রত বেশ বুঝতে পারল পারুল তা লক্ষ্যই করেনি। ওর চকিত স্পর্শে একবারও রোমাঞ্চিত হয়ে ওঠেনি, একবারও উজ্জ্বল হয়ে ওঠেনি ওর চোখ। অতি পরিচয়ের আর অভ্যস্ততার পুরো আবরণে আবৃত সর্বাঙ্গ। সে আবরণ ভেদ করে তার স্পর্শ গিয়ে পৌঁছায় না, দৃষ্টি গিয়ে পৌঁছায় না। কথার কত সূক্ষ্ম ইঙ্গিত আর চাতুর্য ব্যর্থ হয়ে যায়। পারুলের মন অনায়াসে সেগুলি অতিক্রম করে যায়, কোথাও বাধা পায় না, খোঁচা লাগে না কোথাও। এক মুহূর্তের জন্য ঝলকে ওঠে না তার মন। আর কি বলা যায়, আর বলে লাভই বা কি? ও যদি হেসে ওঠে? তাছাড়া এভাবে ধরা দিতে, নিজেকে এভাবে ছোট করতে দেবব্রতের মন যায় না। ও হয়তো কিছু বলবে না, কাউকে বলবে না সাহস করে, কিন্তু ওর কাছে অপমানের অন্ত থাকবে না। মাথা নিচু হয়ে থাকবে চিরকাল। মাঝে মাঝে নিজেকে ভীরু বলে ধিক্কার দেয় দেবব্রত, আবার নিজেকে সমর্থনও করে। এই ভয়ই তাকে বাঁচিয়েছে। এ ভয় নয়, আত্মসংযম আর সুরুচি। কিন্তু এই আত্মস্তুতিতে তেমন সান্ত্বনা পায় না, তেমন আনন্দ পায় না দেবব্রত। সংসারের কর্তৃত্বে দেবব্রতের আর তেমন আগ্রহ দেখা যায় না। ছেলে মেয়েগুলির ওপর শাসন শিথিল হয়ে আসে,
কেমন যেন উদাসীন আর অন্যমনস্ক হয়ে পড়েছে দেবব্রত। বাড়ির সকলে ভাবছে দেবব্রত পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। এই অন্যমনস্কতা পরীক্ষার জন্য। একদিন রাত্রে বইয়ের পাতা উল্টোচ্ছে দেবব্রত, মনে হলো কে যেন তার ঘরের দিকে একবার চেয়ে চলে গেল। দেবব্রত উল্লসিত হয়ে উঠল মনে মনে, আস্তে আস্তে ডাকলো, পারুল। কিন্তু ঘরে যিনি এলেন তিনি পারুল নয়, স্নেহলতা। কয়েকদিন থেকেই তিনি লক্ষ্য করছেন দেবব্রতের হাবভাব, তার চোখের দৃষ্টি যেন বদলে গেছে। কাকে যেন সর্বদা খুঁজছে সে, কারণে অকারণে সে পারুলকে কাছে ডাকছে। পারুলকেও তিনি লক্ষ্য করেছেন, তিনি বুঝতে পেরেছেন পারুল নির্দোষ, তার কোনো খেয়ালই নেই এদিকে। সে হয়তো কিছু বুঝতেই পারেনি, তাকে কিছু বলে কি কোনো রকম নিষেধ করে আগে থাকতেই সচেতন করে দিয়ে লাভ নেই। হয়তো এতে তার কৌতূহল আরও বাড়বে। শাসন করে দিতে হবে দেবব্রতকেই আগে। পারুলকে তার ধারে না দেখে তিনি দেখতে এসেছিলেন দেবব্রতের ঘরেও আছে কিনা। নেই দেখে ফিরে যাচ্ছিলেন, এমন সময় দেবব্রতকে পারুলের নাম ধরে ওভাবে ডাকতে শুনে স্নেহলতা ফিরে দাঁড়ালেন। তার সন্দেহ আরও দৃঢ় হয়ে উঠল। কঠিন মুখে তিনি দেবব্রতের ঘরে ঢুকলেন, বললেন, পারুল নয়, আমি। পারুলকে কেন? প্রথমে দেবব্রত একটু ভয় পেল, তারপর বলল, এক গ্লাস জল দিয়ে যাবে? স্নেহলতা মনে মনে হাসলেন, তার সঙ্গে চালাকি। বললেন, জল খাবে? আচ্ছা, ও ঘর থেকে আমি এনে দিচ্ছি জল। তিনি দেবব্রতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। দেবব্রতও তাকালো তার দিকে। পরস্পরকে বুঝতে যেন আর বাকি নেই। দেবব্রতের একটু ভয় যে হলো না তা নয়, কিন্তু ভয় ছাড়াও অদ্ভুত এক রকমের আনন্দে তার মন ভরে উঠল। কেউ অন্তত তাকে সন্দেহ করেছে, কেউ অন্তত বুঝতে পেরেছে তাকে। গোপন করে লুকিয়ে থেকে থেকে আর যেন সে পারছিল না, সে যেন ক্লান্ত হয়ে উঠছিল। সে যেন এখন এভাবেই ধরা পড়তেই চেয়েছিল। সব প্রকাশ করে স্থূল কথায় সে যেন সব বলতেই চেয়েছিল এখন। স্নেহলতার সন্দিগ্ধ দৃষ্টির মধ্যে যেন অনেক সম্ভাবনা, অনেক অঘটিত ইতিহাস। দেবব্রতের যত তীব্র উত্তেজক কল্পনা সবই যেন স্নেহলতার দৃষ্টিতে বাস্তব হয়ে উঠেছে। আর যেন কোনো ক্ষোভ নেই দেবব্রতের, আর কোনো অতৃপ্তি নেই।